আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আকলিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি মাস্টার শেষ বর্ষের গ্রামীণ অর্থনীতি কোর্সটি নিয়ে। তো গ্রামীণ অর্থনীতির আমি দ্বিতীয় অধ্যায় তোমাদের সাথে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস নিব যে টপিকগুলোর উপর, সেগুলো হলো কৃষির কাঠামো, কাঠামো কি এবং কত প্রকার। হ্যাঁ, দ্বিতীয়ত বাংলাদেশের কৃষির সাধারণ সমস্যাগুলি, বাংলাদেশের কৃষির সাধারণ সমস্যাবলী, এবং 3 নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কৃষির উৎপাদন ক্ষমতা কিভাবে বাড়ানো যায়। কৃষির উৎপাদন ক্ষমতা বাড়ানোর উপায় বা টেকনিক। কৃষির উৎপাদন ক্ষমতা বাড়ানোর উপায় সমূহ। তো প্রথমেই আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কৃষির কাঠামো। আচ্ছা, তোমরাই বলো যে কৃষির কাঠামো বা যে কোনো বিষয়েরই যদি কাঠামোর ব্যাপারটা আসে তাহলে কি সেটা প্রথমেই কোন বিষয়টি তোমার মাথায় আসে? তোমাদের মাথায় অবশ্যই আসবে যে কাঠামো বলতে একটা আকার, তাই না? তো তেমনি কৃষির কাঠামোটাও ওইরকমই এভাবে চিন্তা করো যে কৃষির কাঠামোটা হলো একটা আকার। কৃষির তোমার যে খামার ছিল, খামার, সেই খামারের আয়তনটা কতটুকু হবে, এর অবস্থানটা কোথায়, কৃষির উপখাতগুলো কি কি, তারপরে তোমার কৃষির যে উপখাতগুলো সেটি কি, সেচ সুবিধাগুলো বা সেচ পদ্ধতিটা কেমন ছিল, এই বিষয়গুলো কিন্তু চলে আসে কৃষির কাঠামোর উপরে, ভিতরে। হ্যাঁ, তো কৃষির কাঠামো বলতে কি কি বিষয় দেখলাম আমরা, যে তোমার খামারের অবস্থান, খামারের আকার বা আয়তন, তারপরে চাষাবাদ পদ্ধতিগুলো, এবং এরপরে আসছে কৃষির উপখাত কোনগুলো, তারপরে আছে তোমার যে চাষাবাদ পদ্ধতি বললাম, তারপরে হচ্ছে এই বিষয়গুলো চলে আসে, ঠিক আছে, কৃষির কাঠামোর মধ্যে। তো এখন আমরা জানবো যে কৃষির কাঠামো তো এটা, তাহলে কৃষির কাঠামো কত প্রকার? কৃষির কাঠামো মূলত 3 প্রকার। কৃষির কাঠামো হলো 3 প্রকার। একটা হলো সনাতন কাঠামো, তারপরে হলো তোমার মিশ্র কাঠামো, এরপর আধুনিক কাঠামো। তো প্রথমেই আসো সনাতন কাঠামোটা। কৃষির সনাতন কাঠামোটা কেমন ছিল? তোমরাই বলো যে কৃষির সনাতন কাঠামো কেমন ছিল? এমনই ছিল যে শুধুমাত্র মানুষ চাষ করতো, এত ছোট ছোট খামারে চাষ করতো, এত ছোট ছোট একটা পরিসর ছিল যেখানে শুধুমাত্র জীবন ধারণের জন্য চাষাবাদ করা হতো। হ্যাঁ, শুধুমাত্র নিজেদের খাদ্যদ্রব্য যেগুলো, হ্যাঁ, সেই খাদ্য শস্যগুলো তারা সেখানে উৎপাদন করত। তো এই গেল হচ্ছে
সনাতন কাঠামোটা তাহলে কি আসলো, সেখানে হচ্ছে খাদ্য দ্রব্য সমূহ উৎপাদিত হতো। আর একটা বিষয় যেটা হতো সেটা হচ্ছে ছোট ছোট খামারে বিভক্ত ছিল এবং শুধুমাত্র হচ্ছে জীবন ধারণের জন্য, হ্যাঁ, তো জীবন ধারণের জন্য তারা এই চাষাবাদটা করে থাকতো। আর 2 নম্বর যে কাঠামোটা সেটা হলো মিশ্র কাঠামো। মিশ্র কাঠামোটা হলো এমন একটি কাঠামো, কৃষির এমন একটি কাঠামো যেখানে হলো তোমার কি করা হতো, মানে অল্প পরিসরে কিছু বাণিজ্যিক পদ্ধতি, বাণিজ্যিক উদ্দেশ্যে চাষাবাদ করা হতো এবং সেখান ওই মিশ্র কাঠামোর মধ্যেই শুরু হয়ে গেল তোমার পশুপালন। ঠিক আছে, পশুপালনটা চলে আসলো। এই ছিল হচ্ছে মিশ্র কাঠামোটা। তাহলে কি তোমার হলো যে শুধুমাত্র অল্প কিছু বাণিজ্যিক চিন্তা ভাবনা করে চাষাবাদ করা হতো এবং হলো পশুপালন ওই কাঠামোতেই শুরু হয়ে গেল। ওই সময় থেকেই আসলে তোমার পশুপালনটা আসলো। তৃতীয় যেটা কৃষি কাঠামোর মধ্যে তৃতীয় কাঠামোটা ছিল আধুনিক কাঠামো। আধুনিক কাঠামো কথা চিন্তা করলে চলে আসে কোন বিষয়টা, যে হচ্ছে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং সেখানে শুধুমাত্র মুনাফা সর্বোচ্চকরণের জন্য চাষাবাদ করা হতো। তার মানে হচ্ছে প্রফিট লেভেলটা তখন সেখানে থাকতো হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশনের একটা ব্যাপার থাকতো। হ্যাঁ, চাষাবাদটা ওই উদ্দেশ্যেই করা হতো আধুনিক কাঠামোতে, শুধুমাত্র হচ্ছে প্রফিটটা কিভাবে ম্যাক্সিমাইজেশন হয়। এই ছিল কৃষির কাঠামোগুলো। 3টা কাঠামো আমরা ব্যাখ্যা করলাম। এরপরে আসো বাংলাদেশের কৃষির সাধারণ সমস্যাবলী। বাংলাদেশের কৃষির সাধারণ সমস্যাবলী গুলো হলো তোমার বাংলাদেশের কৃষির সাধারণ সমস্যাগুলি। আচ্ছা, তোমরাই বলো যে বাংলাদেশের কৃষির কি সমস্যা রয়েছে নাকি নাই? উত্তর যদি এরকম হয় যে হ্যাঁ সমস্যা আসছে, তাহলে কোনগুলো যদি আমার এখানে আমি ব্যাখ্যা করছি। আমাদের নর্মালি হচ্ছে এরকম হিংস যেগুলোতে আছে, অর্থাৎ যে কোর্সগুলোতে বেশি বেশি হিংস থাকে, আমরা মনে করি যে হচ্ছে আমাদের তেমন গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই, বা হচ্ছে এত কষ্ট এগুলো তো পারবোই, ইজিলি পারবো। কিন্তু আমরা দেখি যে পরীক্ষার খাতাতে তোমরা এই হিংসগুলো কোনো সমন্বয় থাকে না, কোয়েশ্চেনের সাথে কোনো মিল থাকে না, ঠিক আছে, এবং সহজ মনে করি আমরা পড়ি না, শেষে ওই পরীক্ষার হলে কিন্তু আমাদের কলম চলে না, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, এই কোর্সগুলোতে অবশ্যই আমাদের এই হিংসগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী বইয়ের সাথে তোমার রিলেটেড কথাবার্তাগুলো আমাদের খাতায় লিখতে হবে, ঠিক আছে। তো আমরা কৃষির যে সাধারণ সমস্যাগুলি রয়েছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমত কৃষি সমস্যার মধ্যে প্রথম সমস্যাটা হলো প্রাচীন চাষ পদ্ধতি। প্রথম যে সমস্যাটা সেটি কি, প্রাচীন চাষ পদ্ধতি। প্রাচীন চাষ পদ্ধতি কৃষির সাধারণ সমস্যাগুলির মধ্যে প্রথম যে সমস্যা সেটি হলো প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ। প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করার কারণেই কিন্তু কৃষির উৎপাদন ক্ষমতা কম। হ্যাঁ, যেমন হচ্ছে সেই আদিকালের তোমার লাঙল, তারপরে হচ্ছে গরু, হ্যাঁ, ওই পদ্ধতিতে চাষাবাদ করতে গিয়ে দেখা যায় হচ্ছে উৎপাদনশীলতা কৃষির কমে যাচ্ছে এবং এই প্রাচীন পদ্ধতিতে যে চাষাবাদটা এবং গরু দিয়ে, হ্যাঁ, এই যে প্রাচীন যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতে চাষ করতে গিয়ে চাষ করাটাই মূলত একটা বড় ধরনের সমস্যা এবং এই সমস্যা কারণেই হচ্ছে কৃষি পিছিয়ে যায়। হ্যাঁ, তো চাষ পদ্ধতিটা একটা বড় ফ্যাক্টর, এটা হচ্ছে এটার কারণে বাংলাদেশের কৃষির হচ্ছে সমস্যার মধ্যে পতিত হয়। 2 নম্বর যে সমস্যা সেটি হচ্ছে
শ্রমিকের ভূমিহীন ভূমিহীন শ্রমিকের জমি বা ভূমি না থাকা, ভূমিহীন শ্রমিকের ভূমি বা জমি না থাকা। আচ্ছা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে ভূমিহীন কৃষকের ভূমি না থাকা। যখন তোমার ভূমি থাকবে, তোমার জমি থাকবে, নিজেরই জমি থাকবে, তখন কি হবে? অবশ্যই তুমি সেই জমিটা গুরুত্ব দিয়ে চাষাবাদ করবা। যদি তোমাকে বর্গা নিয়ে বা হচ্ছে কারো জমি নিয়ে তোমাকে চাষ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার নিজের জমির মতো ওরকম একটা গুরুত্ব আসবে না। সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা একটা বড় সমস্যা যে ভূমিহীন শ্রমিকের জমি না থাকা। হ্যাঁ, জমি না থাকার কারণে হচ্ছে এটা একটা বড় সমস্যা কৃষির জন্য। হ্যাঁ, তারপরে 3 নম্বর যে সমস্যাটা, সেটি হচ্ছে পর্যাপ্ত সেচ ব্যবস্থার অভাব। পর্যাপ্ত সেচ ব্যবস্থার অভাব। পর্যাপ্ত সেচ, হ্যাঁ, পর্যাপ্ত সেচ কথাটা আসছে কিভাবে, যে সেচ কিন্তু আমাদের চাষাবাদ করতে গেলে অবশ্যই দরকার হয়ে পড়ে। কারণ হচ্ছে বর্তমানে খরা প্রাদুর্ভাবটা অনেক বেশি দেখা যাচ্ছে, ঠিক আছে। এই খরার কারণে কি হচ্ছে, জমিতে বিভিন্ন ফসলি জমিতে বিভিন্ন টাইপের ফসল থাকে, সেখানে তোমার সেচ অত্যাবশ্যকীয় হয়ে যায়। তো যখন তুমি এই সেচ না দিতে পারবা, তখন কিন্তু হচ্ছে ফসল ঠিকমতো হবে না। হ্যাঁ, যার কারণে এই যে যখন সেচ ব্যবস্থাটা হচ্ছে অপর্যাপ্ত সেচ না থাকার কারণে কৃষি হচ্ছে খুব বড় একটা সমস্যার মধ্যে পতিত হয়। যেমন পর্যাপ্ত সেচ ব্যবস্থার জন্য কৃষকের হাতে টাকা থাকে না। যখন তার হাতে টাকা না থাকে, তখন সে কিভাবে সেচের জন্য টাকা খরচ করবে? সেচ করতে গেলে কিন্তু হচ্ছে পাম্প বসাতে হয়। হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে পানিটা যায় এবং এটার জন্য কিন্তু খরচ আছে, যে তেলের জন্য একটা খরচ বা ইলেকট্রিসিটি দিয়ে যে হচ্ছে সেচ পাম্পগুলো করা হচ্ছে, সেগুলোও কিন্তু ব্যয়বহুল। সো হচ্ছে এই সুবিধাগুলো কৃষকের হাতে না থাকার কারণে কৃষি একটা বড় ধরনের সমস্যার মধ্যে পতিত হচ্ছে। 4 নম্বর যে সমস্যাটা, হ্যাঁ, কৃষির সাধারণ সমস্যাগুলির মধ্যে 4 নম্বর সমস্যা হচ্ছে দারিদ্র ও অশিক্ষিত কৃষক। দারিদ্র এবং অশিক্ষিত কৃষক। আমাদের বাংলাদেশে হচ্ছে খেয়াল করলে দেখা যায় যে দরিদ্র শ্রেণীরা হচ্ছে কৃষি কাজের সাথে জড়িত, বাট উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করলে দেখবা যে তারা হচ্ছে উচ্চ শিক্ষিত। হ্যাঁ, এই কৃষির উপরেই তাদের ডিগ্রি আছে এবং সেটা নিয়ে হচ্ছে তারা চাষাবাদ করে। এর ফলে কি হচ্ছে, তারা এর সুবিধাটা ভোগ করছে। কিন্তু আমাদের দেশের কৃষকরা হচ্ছে অশিক্ষিত, মানে অশিক্ষিত, অর্ধশিক্ষিত। হ্যাঁ, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা হচ্ছে দরিদ্র। এই কারণে হচ্ছে কৃষি একটা বড় সমস্যার মধ্যে পতিত হচ্ছে। তাদের মধ্যে কোনো এই অশিক্ষিত কৃষক যদি বলি, যে তাদের মধ্যে হচ্ছে শুধুমাত্র এই যে প্র্যাকটিক্যাল যে নলেজটা সেটাই আছে, বাট তাদের জন্য হচ্ছে কৃষি চাষাবাদ এগুলো করার জন্য যে পর্যাপ্ত ট্রেনিং বা জ্ঞান থাকা দরকার, বা আরও কিছু হচ্ছে শিক্ষা দরকার, এই জিনিসগুলো কিন্তু তাদের নাই। এই কারণেই বলা হচ্ছে যে তাদের শিক্ষার আর কি অভাব। হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে তোমার ভালো বীজ সার ও কীটনাশক। ভালো বীজ সার ও কীটনাশকের অভাব। ভালো বীজ সার এবং কীটনাশকের অভাব তোমার সমস্যা, কৃষির সাধারণ সমস্যাগুলির মধ্যে আরেকটা বড় ধরনের সমস্যা হলো যে কৃষকের হাতে ভালো বীজ নেই, ভালো সার নেই, ভালো কীটনাশক নেই।
যার কারণে তারা কৃষি ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করতে পারছে না এবং এর বেনিফিটটা, কৃষির যে বেনিফিট সেটা তারা পাচ্ছে না। ঠিক আছে, তো এই ভালো বীজ সার এবং কীটনাশকের অভাবের কারণে হচ্ছে কৃষি পিছিয়ে পড়ছে। 6 নম্বর যে কারণটা সেটি হচ্ছে ভূমি ভূমি আইন। ভূমি আইন এবং সরকার এবং কৃষকের মাঝখানে একটা দালাল শ্রেণীর উদ্ভব হয়েছে। এই দালাল শ্রেণী কি করছে, তোমার কৃষকের কাছে সরকারের কাছ থেকে একটা যে নিউজ, হ্যাঁ, সেই জিনিসটা পৌঁছে দিতে পারছে না সরাসরি। এই দালাল শ্রেণীরা তারা কৃষকদেরকে জিম্মি করে তাদেরকে হচ্ছে ভূমিহীন করে রাখছে। হ্যাঁ, এই যে ভূমি আইনটা, এই কারণেই হচ্ছে কৃষক পিছিয়ে আছে এবং এই ক্ষেত্রে কৃষি একটা বড় ধরনের সমস্যা পতিত হচ্ছে। তারপরে আসো তোমার হচ্ছে 7 নম্বর যে কারণ, সেটি হলো 7 নম্বর কারণটা হলো তোমার পর্যাপ্ত ঋণের অভাব। পর্যাপ্ত ঋণের অভাব, পর্যাপ্ত ঋণের অভাব। আচ্ছা, এই যে পর্যাপ্ত ঋণের অভাব, এই ঋণটা কৃষকরা কিভাবে ঋণ সুবিধা পাবে কৃষক নিজেই জানে না। যখন কৃষক এই বিষয়টা জানে না, সেক্ষেত্রে কিন্তু সে ঋণের সুবিধাটাও পাবে না, যার কারণে সে অনেক বেশি কৃষিক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে পড়ে। তার বিপদে, তার কৃষিকাজ পরিচালনা করতে গিয়ে তার যে সমস্যায় সে পড়ে, সেগুলো সে মোকাবেলা করতে পারে না। 8 নম্বর সমস্যা হয়েছে গুদামজাতকরণ। গুদামজাত ও বাজারজাতকরণ সমস্যা। গুদামজাত ও বাজারজাতকরণ সমস্যা। আচ্ছা, এটা 8 নম্বর সমস্যা। দেখো, পর্যাপ্ত জাত এবং বাজারজাতকরণের একটা বড় সমস্যা কৃষকদের রয়েছে। কৃষকরা ইচ্ছা করলেই কোনো কৃষি পণ্য গুদামজাত করে রাখতে পারে না। হ্যাঁ, যার কারণে এই পরবর্তীতে তারা কি করে, এই ফসল থেকে পরবর্তীতে যখন ওই ফসলের মৌসুম না থাকে, তখন এই পণ্যগুলো কি করতে হয়, তাকে আগেই বিক্রি করে দিতে হয় এবং ওই মৌসুমের জন্য পরবর্তীতে সে বেশি দামে আর বিক্রি করতে পারে না। তার ওই মৌসুমেই সব শেষ করে ফেলতে হয় বিক্রি করে, কারণ তার গুদাম নাই। গুদাম না থাকার কারণে, কোল্ড স্টোরেজ না থাকার কারণে কৃষি পণ্যগুলো অবশ্যই হচ্ছে পচনশীল পণ্য এবং এগুলো পচে যাওয়ার ভয়ে কৃষক কী করে, একসাথে সব বিক্রি করে দেয়, যার কারণে সে ন্যায্য মূল্যটা পায় না। এরপরে আসো আরেকটা টপিক, সেটা হলো বাজারজাতকরণ সমস্যা। বাজারজাতকরণ সমস্যা একটা বড় সমস্যা। যখন কৃষি উৎপাদিত কৃষি পণ্যগুলো বাজারজাতকরণ করতে যায়, তখন হচ্ছে সেখানে দেখা যায় দালাল শ্রেণী। এটা একটা বড় সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে সে পরিবহন খরচটা হচ্ছে তার পরিবহনের জন্য যে রাস্তাঘাট থাকা দরকার, সেটাও হচ্ছে ভালো থাকে না বা অনুকূলে থাকে না, যার কারণে খুব সহজে বা ট্রান্সপোর্ট যে সিস্টেম, এই সিস্টেমটাও পর্যাপ্ত থাকে না, যার কারণে কৃষক কী করে, এই তোমার কৃষি পণ্য সহজে বাজারজাতকরণ করতে পারে না। এই কারণে এটা একটা বড় ধরনের সমস্যা। তারপর তোমার লাস্ট পয়েন্ট, যেটা কৃষির সাধারণ সমস্যার মধ্যে লাস্ট সমস্যা যেটা, সেটা হলো তোমার পতিত জমি অব্যবহার। পতিত জমি যেটা থাকে সেটা অব্যবহার। বাড়ির আশপাশ আনাচে কানাচে গ্রামে দেখা যায় যে পতিত জমি পড়ে থাকে। সেই পতিত জমিটা যদি তারা কাজে লাগাতে পারতো, ওখানে যদি প্রোডাকশন হতো, ওখানে যদি তারা উৎপাদন করতে পারতো, তাহলে কিন্তু কৃষির একটা বড় ধরনের উৎপাদন হতো এবং সেখান থেকে একটা বেনিফিট আশা করা যেত। বাট এই পতিত জমিগুলো অব্যবহৃত থাকার কারণে
কৃষি আরো পিছিয়ে গেছে অনেকটা। তোমার যদি এই পতিত জমিগুলো ব্যবহার হইতো তাহলে কিন্তু আরো অনেক বেশি প্রোডাক্টিভ হতো কৃষি, তাই না? এই ছিল কৃষির সাধারণ সমস্যাগুলির মধ্যে কিছু সমস্যা। হ্যাঁ, এরপরে আসো তোমার কৃষির উৎপাদন ক্ষমতা বাড়ানোর উপায়। কৃষির উৎপাদন ক্ষমতা বাড়ানোর কি কি উপায় রয়েছে সেগুলো দেখব। কৃষির তোমার যে সমস্যাগুলো দেখলাম, কিন্তু এই উৎপাদন ক্ষমতাটা আবার কিভাবে বাড়ানো যায় সেটি কি কি সেগুলো আমরা জানবো। প্রথমত হচ্ছে যদি সুষ্ঠু জরিপ ব্যবস্থা থাকতো। হ্যাঁ, যদি সুষ্ঠু জরিপ ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু যেই জমিতে যেই ফসলটা ভালো হয় সেই জমিতে সেই ফসলটা উৎপাদিত হতো। তার মানে কি বুঝতে পেরেছো? জরিপ ব্যবস্থা যদি থাকতো, জরিপ হতো যে হ্যাঁ এই জমিতে এই ফসলটা ভালো উৎপাদন হয়, বেশি উৎপাদন হয় ওই জমিতে, তাহলে কিন্তু তোমার উৎপাদনটা আরো অনেক বেশি বাড়তো। কি হয়, আমাদের কিছু কিছু জমি আছে না, যে জমিগুলোতে হচ্ছে ধান চাষ করা হয়, একই দেখা যায় অনেক একটা খামারের মধ্যে দেখা যায় এই জমিটাতে ধান চাষ করলে ধানের উৎপাদন বেশি হবে, এই জমিটাতে পাটের উৎপাদন করলে এই জমিটার উৎপাদন বেশি হবে। এরকম যদি এই জরিপ করে করে যদি এই জমির মাটির হচ্ছে পরীক্ষা করে বা জরিপ করে দেখা যেত যে কোন জমিতে কোন ফসলটা ভালো হয়, তাহলে সেই অনুযায়ী যদি চাষাবাদ হতো তাহলে কিন্তু অবশ্যই উৎপাদনটা বাড়বে। সুষ্ঠু জরিপ ব্যবস্থা চালু করলে কৃষির উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব। 2 নম্বরটা হচ্ছে নিরক্ষর কৃষককে প্রশিক্ষণ দান। নিরক্ষর কৃষককে প্রশিক্ষণ দান। আচ্ছা, নিরক্ষর কৃষককে প্রশিক্ষণ দান। নিরক্ষর কৃষক বলতে তাদেরকে বোঝাচ্ছে যাদের হচ্ছে কৃষি সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই অথবা সে অশিক্ষিত। তার যদি এই কৃষি সম্পর্কিত জ্ঞান থাকতো বা তাকে যদি ট্রেন আপ করা হতো তাহলে কিন্তু তার কাছ থেকে আরো বেশি উৎপাদন করা সম্ভব হতো। হ্যাঁ, উৎপাদন পাওয়া সম্ভব হতো। কৃষকদেরকে যদি যথাযথ প্রশিক্ষণ দেওয়া হতো যে তোমরা এইভাবে না এইভাবে উৎপাদন করবে, হ্যাঁ এই টেকনিকে উৎপাদন করবে, এই এই জমিতে এই ফসলের জন্য এতটুকু পরিমাণ সার ইউজ করবে, এতটুকু পরিমাণ কীটনাশক ইউজ করবে, এতটুকু পরিমাণ বীজ ইউজ করবে, এই বীজটা এই বীজটা হচ্ছে তোমরা চাষ করবে এই বীজটা, তাহলে কিন্তু এই জিনিসটা যদি কৃষককে ট্রেন আপ করা হতো তাহলে উৎপাদন অবশ্যই বেড়ে যেত, বাড়বে আর কি। 3 নম্বর হলো তোমার আধুনিক ও অধিক উৎপাদনশীল চাষাবাদের ব্যবস্থা করা। আধুনিক ও অধিক উৎপাদনশীল চাষাবাদের ব্যবস্থা করা। চাষাবাদটা এমন করা উচিত যেটা হচ্ছে আধুনিক এবং অধিক উৎপাদনশীল হয়, তাহলেই কৃষির উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হবে। কৃষি সম্প্রসারণ কেন্দ্র স্থাপন। কৃষি সম্প্রসারণ কেন্দ্র স্থাপন। যদি কৃষি সম্প্রসারণ কেন্দ্র স্থাপন করা হয় তাহলে কৃষকরা সহজেই সেই কৃষি সম্প্রসারণ কেন্দ্রে যাবে এবং তারা সব বিষয়ক সেখানে কৃষি কর্মকর্তারা থাকবেন এবং বিভিন্ন ফ্যাসিলিটিস থাকবে তাদের জন্য, তারা অবশ্যই সেখানে যাবেন এবং তারা সুবিধা ফল ভোগ করবেন, এতে করে কৃষির উৎপাদন বেড়ে যাবে। 5 নম্বর হচ্ছে উৎপাদন ক্ষমতা বাড়ানোর 5 নম্বর যেটা সেটা হলো সমবায় খামার স্থাপন। সমবায় খামার স্থাপন।
দেখো, যদি আমাদের বাংলাদেশের উত্তরাধিকার আইনের কারণে আমাদের সব জমি খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এই খণ্ড বিখণ্ডিত জমি করতে গিয়ে মাঝখানে আল পড়ছে। এই আলগুলো যদি উঠায় দেওয়া যায় তাহলে একসাথে সমবায় চাষ পদ্ধতিটা যদি সমবায় খামার যদি স্থাপন করা হয়, সেক্ষেত্রে কিন্তু উৎপাদন আরো আগের চেয়ে বেড়ে যাবে। 6 নাম্বার হচ্ছে উপায় হলো কৃষির উৎপাদন ক্ষমতা বাড়ানোর 6 নাম্বার যে উপায় সেটা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার। আধুনিক যন্ত্রপাতি যদি ব্যবহার করা হয় এবং কৃষক যদি খুব সহজ শর্তে ঋণ পায়, তাহলে কিন্তু আগের চেয়ে কৃষির উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। 7 নম্বর যেটা উৎপাদন ক্ষমতা বাড়ানোর 7 নম্বর হচ্ছে প্রয়োজনীয় সার ও কীটনাশকের ব্যবহার। প্রয়োজনীয় সার ও কীটনাশকের ব্যবহার। যদি প্রয়োজনীয় সার কোন ফসলের জন্য কতটুকু বা কোন সারটা ব্যবহার করা হবে সেটা যদি ব্যবহার করা যেত এবং কীটনাশক যদি ব্যবহার করা যেত, তাহলে আমাদের কি হতো না, 20% ফসল কীটনাশক হচ্ছে নষ্ট হয়ে যায় কীটনাশক ব্যবহার না করার কারণে। তখন কিন্তু এই কীটনাশক ব্যবহার করার কারণে এই জিনিসটা আর হতো না, উৎপাদন ক্ষমতা অবশ্যই আগের চেয়ে বেড়ে যাবে। 8 নম্বর উপায়টা হলো পানি সেচ, নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণ। পানি সেচ, কীটনাশক, নিষ্কাশন, শুধু পানি সেচ করলে হবে না, নিষ্কাশন এবং বন্যা নিয়ন্ত্রণ করতে হবে। দেখো, যদি পানি সেচ ব্যবহার করা যায় কৃষিক্ষেত্রে এবং যদি যেখানে পানি জমে থাকে সেগুলো যদি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় এবং বন্যা যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে অবশ্যই কৃষির উৎপাদন আগের চেয়ে বাড়বে। ভালো বীজ সরবরাহ, ভালো বীজ সরবরাহ, ভালো বীজ যদি ভালো উৎপাদনের একটা প্রথম এবং প্রধানতম উপায়, ঠিক আছে? তো ভালো বীজ না হলে ভালো ফসল ফলানো সম্ভব না। 10 নম্বর যে উপায় সেটি হচ্ছে বর্গা প্রথা উচ্ছেদ করা। বর্গা প্রথা যদি উচ্ছেদ করা হয়, তাহলে একই লোকের কাছে অনেক দিন ধরে বর্গা দেওয়ার ফলে ওই জমির উপর তার গুরুত্ব বা আগ্রহ হারিয়ে ফেলে। এই কারণে বর্গা প্রথা উচ্ছেদ করলে উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব। ঠিক আছে, এই ছিল কৃষির উৎপাদন ক্ষমতা বাড়ানোর উপায় সমূহ। তো আজকে আমার আলোচনা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লেখাপড়া করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।